ইলা ছাদে হাঁটছে। ছাদের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, আবার ফিরে আসছে। তার আজ দারুণ ভালো লাগছে। ভালো লাগার কারণ মূলত দুটো। প্রথম কারণ আজ পূর্ণিমা রাত, আর দ্বিতীয় কারণ হলো ছায়া। পূর্ণিমা কিংবা জ্যোৎস্না রাতে মানুষের ছায়া পড়ে কিনা তা তার জানা ছিল না। সে বড় হয়েছে ঢাকা শহরের বিশাল আলিশান বাড়িতে। চারদিকে বৈদ্যুতিক আলোর ঝলকানিতে তার 22 বছরের জীবনে কখনো জ্যোৎস্না রাতের নিজের ছায়া দেখার সুযোগ হয়নি। মাস তিনেক আগে হঠাৎ যেন সে জ্যোৎস্না রাতে তার ছায়া আবিষ্কার করে। তবুও একটি নয়, দুটো। অথচ মানুষের একটি ছায়া থাকার কথা, কিন্তু তার ছায়া হয় দুটো। তবে সবসময় নয়, মাঝে মাঝে। কেন তার দুটি ছায়া হয় তা তার জানা নেই। ঘটনাটি ছিল এমন: একদিন রাতে তার ঘুম আসছিল না। কেমন যেন অস্থির অস্থির লাগছিল। তার মনে হচ্ছিল সে ছাড়াও যেন কেউ একজন তার আশেপাশে আছে। বিষয়টি সত্য হওয়ার কোনো অবকাশ নেই, কারণ সে দোতলায় থাকে, কক্ষে একা ঘুমায়। দরজা ছিল ভিতর থেকে বন্ধ, অথচ সে বুঝতে পারছিল দ্বিতীয় কেউ না কেউ তার কক্ষে আছে। অনুধাবনটি ছিল সম্পূর্ণ অশরীরীয়। বেশ কয়েকবার উপেক্ষা করার চেষ্টা করলেও পারছিল না, কারণ এক ধরনের অস্বস্তি তাকে অস্থির করে তুলছিল। একসময় সে সিদ্ধান্ত নেয় অস্বস্তি কমাতে গোসল করবে। ওই সিদ্ধান্ত থেকে সে দীর্ঘ সময় ধরে গোসল করে। তারপর চমৎকার একটি নীল রঙের শাড়ি পরে। সাধারণত সে শাড়ি পরে না, অথচ ওই দিন পরেছিল, তবুও রাতে, যা তার চরিত্রের সাথে যায় না। তারপর সে ছাদে ওঠে। ছাদে ওঠার পর বুঝতে পারে রাত্রি পূর্ণিমা রাত। সে খুব বিস্মিত হয়েছিল দেখে যে পূর্ণিমার আলোতে তার শরীরে যে ছায়া ছাদে পড়ছিল তার সংখ্যা একটি ছিল না, ছিল দুটি। তার থেকেও বিস্ময়ের ব্যাপার ছিল একটি ছায়া নারীর, অন্যটি পুরুষের। ওই রাত থেকে পুরুষের ছায়া মাঝে মাঝে সে দেখতে পায়। প্রথম দিন বেশ ভয় পেয়েছিল, কিন্তু এখন আর ভয় পায় না, কারণ ছায়াটি তার মধ্যে সম্পূর্ণ ভিন্ন এক ভালো লাগার সৃষ্টি করে। ভালো লাগার এই লোভে সে প্রায়ই ছাদে আসে, তবে সবসময় সে ছায়াটিকে দেখে না। যখন দেখে না তখন খুব কষ্ট হয়, আর যখন ছায়াটিকে দেখে তখন দারুণ ভালো লাগে। আজ ছায়াটিকে সে দেখতে পাচ্ছে, দ্বিতীয় ওই ছায়াটি বিশেষ এক পুরুষের, যে কিনা তার প্রিয়, সত্যি অতি প্রিয়। ডাক্তার তরফদার ফ্রিজ থেকে পায়েস বের করেছেন। ওই পায়েস তৈরি করেছেন পরি। তার বাড়ির দোতলায় থাকে। পরি মাঝে মাঝে তাকে নানা রকম খাবার পাঠায়। এর মধ্যে পায়েস সবসময় থাকে, কারণ পরি জানে পায়েস তার খুব পছন্দের। এবারের পায়েসটা নাকি ভিন্ন ধরনের। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর উপরে কাঠবাদামের গুঁড়ো ছিটিয়ে খেতে হবে। ডাক্তার তরফদার তাই করেছেন। পায়েস খাওয়ার ক্ষেত্রে তিনি কখনো পরীর কথার বরখেলাপ করেন না। গত রাতে তার খুব পায়েস খাওয়ার ইচ্ছা হলেও তিনি খাননি। ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলেন। পরে ঘুমিয়ে পড়ার কারণে আর খেতে পারেননি। সারাদিন নানা ব্যস্ততায় খাওয়া হয়নি। এখন খাবেন, তাই পায়েস বের করে তিনি তার উপর বাদামের ছিটি দিতে শুরু করেছেন। একটি বাটি নয়, 3 বাটি পায়েসের উপরে তিনি বাদামের গুঁড়ো ছিটাচ্ছেন, কারণ তার কাছে আহমেদ গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ আর তার স্ত্রী আসবেন। তাদের দুজনের কেউই তার পূর্ব পরিচিত নয়। একজন বন্ধুর পরামর্শে তারা আসছেন, তাই তাদের জন্য অপেক্ষা করছেন তিনি। 3 জনে একসাথে পায়েস খাবেন। 5টায় আসার কথা ছিল কবির আহমেদ আর তার স্ত্রী শিলা আহমেদের। বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা করিম চাচা ঠিক 5টায় এসে জানালেন যে তারা এসেছেন। ডাক্তার তরফদার তাদের দিকে না তাকিয়ে ইশারায় সামনের চেয়ারে বসতে বললেন। তারপর 2টো বাটি পায়েসের এগিয়ে দিলেন দুজনের দিকে। কবির আহমেদ আর শিলা আহমেদ একে অন্যের দিকে তাকাতে ডাক্তার তরফদার মুখ উঁচু করে বললেন, আগে খেয়ে নিন, তারপর কথা বলবো।
দুজনে পায়েসের বাটি টেনে নিয়ে পায়েস মুখে দিলেন। ডাক্তার তরফদার বললেন, পায়েস কেমন লেগেছে? কবির আহমেদ মাথা ঝাঁকিয়ে বললেন, ভালো। ডাক্তার তরফদার এবার শিলা আহমেদের দিকে তাকিয়ে বললেন, আপনি তো কিছু বললেন না। ভালো, সত্যি ভালো। ডাক্তার তরফদার মৃদু হাসলেন, তারপর বললেন, পায়েস রেঁধেছে পরি, আমার বাড়ির দোতলায় থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর পায়েস রাঁধে সে। তবে আমি নিশ্চিত আপনাদের কাছে ততটা স্বাদের মনে হচ্ছে না। কেন জানেন? দুজনের কেউ কোনো কথা বললেন না। ডাক্তার তরফদার বলে চললেন, কারণ আপনারা আমার কাছে এসেছেন একটি সমস্যা নিয়ে। মানুষ যখন সমস্যায় থাকে, ওই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তার কিছু ভালো লাগে না। তবে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একাধিক সমস্যার মধ্যে ভালো থাকতে পারে। এই মানুষরা খুব সুখী হয়। অবশ্য এদের সংখ্যা খুব কম। যাই হোক, ভালো না লাগলে পায়েস নাও খেতে পারেন। দুজনে অবশ্য পায়েস শেষ করে ফেললেন, একটুও রাখলেন না। ডাক্তার তরফদার এবারে বললেন, বলুন আপনাদের সমস্যা কী? কবির আহমেদ বললেন, আমরা আসলে একটি জটিল সমস্যায় পড়েছি। আমি অনুমান করতে পারছি আমার কাছে যারা আসে অধিকাংশ জটিল সমস্যা নিয়েই আসে। আমরা বিশ্বাস করছি আপনি সমস্যার সমাধান করতে পারবেন। বিশ্বাস করেছেন বলে এসেছেন, তা না হলে আসতেন না। তো সমস্যা কী? সমস্যা আমাদের মেয়েকে নিয়ে। বিস্তারিত বলুন। কবির আহমেদ তার স্ত্রীর দিকে তাকালেন। তিনি ইতস্ত করছেন। ডাক্তার তরফদার জোর দিয়ে বললেন, আমাকে বলতে হবে এবং বিস্তারিত। কোনো কিছু গোপন করবেন না। এবার লম্বা শ্বাস নিলেন কবির আহমেদ। তারপর বলতে শুরু করলেন, সমস্যা আমাদের মেয়ে ইলাকে নিয়ে। ও আমাদের একমাত্র সন্তান, 22 বছর বয়স। বুয়েট থেকে আর্কিটেকচারে অনার্স শেষ করেছেন। এখন মাস্টার্সে ভর্তি হবে। বিয়ের কথাবার্তাও চলছে। এতদিন সব কিছু স্বাভাবিক ছিল, হঠাৎ যেন ও অস্বাভাবিক হয়ে গেছে। ডাক্তার তরফদার ব্রু কুঁচকে বললেন, ইলার মধ্যে কী অস্বাভাবিকতা দেখেছেন আপনারা? ইলা মাঝে মাঝে রাতে ছাদে ওঠে এবং একা একা ঘুরে বেড়ায়। কেন এমন করে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ করেছি। বলে ঘুম আসে না, এজন্য ঘুরে বেড়ায়। এরকম হতেই পারে। একে বলে ইনসমনিয়া, যার বাংলা অর্থ অনিদ্রা রোগ। এই পৃথিবীতে হাজার হাজার মানুষের এই সমস্যা আছে। ওর সমস্যাটা ওই রকম নয়। তাহলে কীরকম? ইলার মধ্যে একরকম মানসিক পরিবর্তন এসেছে। খুলে বলুন। কবির আহমেদ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলেন। তারপর তাকালেন স্ত্রীর দিকে। শিলা আহমেদ এবার বলতে শুরু করলেন, ইলার বিষয়টা ঠিক অনিদ্রা রোগ নয়, অন্য কিছু। প্রশ্ন করতে পারেন কেন অন্য কিছু বলছি? যুক্তি রয়েছে। একজন মানুষের ঘুম না এলে সে ছাদে যেতেই পারে। কিভাবে যাবে সে? সে যে পোশাক পরে থাকবে সেটা পরেই। কিন্তু ইলা সেভাবে যায় না। সে সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে তারপর যায়। ডাক্তার তরফদার যুক্তি দিয়ে বললেন, একজন 22 বছরের মেয়ে শাড়ি তো পরতেই পারে। ইলা শাড়ি কখনোই পছন্দ করতো না, ইদানিং করে। পছন্দ মতো কয়েকটি শাড়িও কিনেছে। ওই শাড়িগুলো সে শুধু রাতে পরে। শুধুই রাতে? হ্যাঁ, রাতে যখন সে ছাদে ওঠে তখন। ছাদে উঠে কি করে? ছাদের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হাঁটে, ফিস ফিস করে কথা বলে। কি কথা? জানি না, দূর থেকে বোঝা যায় না। কতক্ষণ থাকে ছাদে? 3 থেকে 4 ঘন্টা থাকে। মাঝরাতে যায়, শেষ রাতে চলে আসে। তারপর রুমে এসে শাড়ি পাল্টে ঘুমিয়ে পড়ে। সারাদিন কেমন কাটে ইলার? স্বাভাবিক। যেদিন রাতে ছাদে যায় সেদিন শুধু ঘুম থেকে দেরিতে ওঠে। বাকিটা সময় একেবারে স্বাভাবিক থাকে। তবে তবে কি? ইদানিং ছাদে যাবার প্রবণতাটা বেড়েছে। গত 1 সপ্তাহে 3 বার ছাদে গিয়েছে। বিষয়টা খুবই অস্বাভাবিক। ডাক্তার তরফদার সরু চোখে তাকালেন। তারপর বললেন,
বিষয়টা প্রাথমিকভাবে অস্বাভাবিকই মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে ইলার সম্পর্ক কেমন? ভালো, খুবই ভালো। এমন কি হয়েছে যে ইলা কথা বলা কমিয়ে দিয়েছে, কিংবা আচরণগত তার কোনো পরিবর্তন এসেছে? না। আর কোনো অস্বাভাবিকতা? তবেও বলছিল। কি বলছিল? বলছিল রাতে সে যখন ছাদে হাঁটে তখন নাকি সে দুটো ছায়া দেখতে পায়। ডাক্তার তরফদার ভ্রু কুঁচকে বললেন, দুটো ছায়া? হ্যাঁ। আপনারা কি দেখেছেন? না, দেখিনি। আসলে একজন মানুষের দুটো ছায়া হবে কিভাবে বুঝতে পারছি না। হতে পারে। কিভাবে? যদি দুটো আলোর উৎস থাকে তাহলে দুটো ছায়া হবে। ছায়া দুটো কেন, আরো বেশিও হতে পারে। আপনাদের বাড়ি কয়তলা? দোতলা। সেক্ষেত্রে লাইট পোস্টের আলো হতে পারে, অথবা ছাদে হয়তো অন্য কোনো আলোর উপস্থিতি রয়েছে। যাই হোক, আপনারা চিন্তিত হবেন না। পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, সেগুলোর সমাধানও হয়। আমি আশা করছি আপনি আমাদের মেয়েকে সুস্থ করে দেবেন। ডাক্তার তরফদার মিষ্টি এসে বললেন, আপনার মেয়ে সুস্থ আছে বলেই আমার বিশ্বাস। না, সুস্থ নেই। নিশ্চিত হচ্ছেন কিভাবে? ধরে নিলাম দুটো আলোর উৎস আছে, এজন্য দুটো ছায়া হচ্ছে। কিন্তু কিন্তু কি? একটি ছায়া ছেলের, অন্যটি মেয়ের। ডাক্তার তরফদার এবার দারুণভাবে বিস্মিত হলেন আর টেনে টেনে বলতে লাগলেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, ইলা এরকমই বলছে। আপনারা দেখেছেন ছায়া দুটো? আগেই বলেছি না? তাহলে দেখার চেষ্টা করুন। ইলার সাথে খোলামেলা আলোচনা করুন। ইলাকে বলুন সে যখন ছাদে যায় তখন যেন আপনাদেরও নিয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের ছাদে নিতে চায় না। তার ব্যবস্থা করতে হবে। আপনাদের সাথে ইলার এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যেন ইলা আপনাদের কথা পরামর্শ শোনে। এটা পিতামাতার দায়িত্ব। আমরা ওকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু পারিনি। পারতে হবে। চেষ্টা করতে থাকুন। আপাতত দূরে কোথাও গিয়ে দীর্ঘ সময়ের জন্য ঘুরে আসতে পারেন। এমন জায়গায় যাবেন যেখানে ছাদ নেই। এরপরে এসে আমার সাথে আবার দেখা করবেন, ঠিক আছে? কবির আহমেদ কিংবা শিলা আহমেদ কোনো কথা বললেন না। ডাক্তার তরফদার বললেন, আজ আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি। আপনারা ফিরে এলে তারপর কথা বলবো। কবির আহমেদ তার স্ত্রী উঠে দাঁড়ালেন। তাদের মুখ দেখে মনে হলো তারা সন্তুষ্ট হতে পারেননি। তারা আশা করেছিলেন কোনো ওষুধ দেওয়া হবে। তাই বাইরের বারান্দা থেকে বিদায় নেওয়ার সময় কবির আহমেদ বললেন, কোনো ওষুধ দেবেন না? আমি ওষুধ দেব না, তবে ইলাকে দেখতে যাব। আমরা ওকে বলে আসিনি যে আপনার কাছে এসেছি। শেষে আবার কি মনে করে? কিছুই মনে করবে না। আপনারা যে আমার কাছে এসেছেন সেটা তাকে বলবেন। তারপর খোলামেলাভাবে সব কিছু আলোচনা করবেন। ইলাকে বেশি সময় দেবেন। ওকে নিয়ে অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাবেন। দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। কারণ ইলা শিক্ষিত মেয়ে। অযৌক্তিক কোনো কিছুই সে নিজেও বিশ্বাস করবে না। এজন্য তার আচরণে অস্বাভাবিকতাগুলো নিজেই ধরতে পারবে এবং শুধরে নেবে। আপনি কবে আসবেন? তাড়াতাড়িই আসবো। আসার আগে ফোনে জানিয়ে আসবেন। অনেক সময় আমরা বাসায় থাকি না। আচ্ছা, ঠিক আছে। তারপর দুজনে বের হয়ে গেলেন। ডাক্তার তরফদার বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার হাতের ডান দিকে 10 গজ দূরে করিম চাচা হাঁটু গেড়ে বসে আছে। তার সামনে একটি কালো বিড়াল। বিড়ালটির শরীরে কয়েক জায়গায় ঘা হয়েছে। এই বিড়ালটিকে তিনি আগে কখনই দেখেননি। বিড়ালটির মাথায় করিম চাচা হাত বুলিয়ে দিচ্ছে আর বিড়ালটি ম্যাও ম্যাও করছে। বোঝা যাচ্ছে করিম চাচার আদর বিড়ালটির ভালো লাগছে। ডাক্তার তরফদার অনুমান করলেন
করিম চাচা যে বিড়ালটিকে শুধু আদরই করছে তা নয়, বিড়ালটির সাথে কথাও বলছে। কারণ বিড়ালটিকে ডানে বামে উপরে নিচে মাথা নাড়তে দেখা যাচ্ছে। করিম চাচার এটা এক অবিশ্বাস্য ক্ষমতা। সে কিছু কিছু প্রাণীর সাথে কথা বলতে পারে। এই ক্ষমতা তার আজকের নয়, বহুদিনে। তবে এই ক্ষমতার উৎস কিংবা রহস্য কি জানেন না ডাক্তার তরফদার। পৃথিবীতে এখনও অনেক রহস্য রয়েছে যার সমাধান করা সম্ভব হয়নি। করিম চাচার বিড়ালের সাথে কথা বলার ক্ষমতাও হয়তো এই রকমই এক রহস্য। পেজ নং 1 থেকে 14। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এবং গল্পের বাকি অংশটুকু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।